আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা অসাধারণ মুভির গল্প নিয়ে আসলাম। আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই মুভিতে এমন একটা ক্যারেক্টার আছে যে কিনা মিথ্যা কথা বললেই তার নাক বড় হয়ে যায়। আসলে ইন্টারেস্টিং, তাই না? চলুন তাহলে বেশি কথা না বলে আমরা গল্পটা শুরু করি। গল্পের শুরু হয় একজন মাস্টারকে দেখিয়ে যে কিনা কাঠের কাজ করত। নিজের সন্তানের মৃত্যুর পর সে তার পুত্রের মতো দেখতে অবিকল একটা কাঠের পুতুল বানায়। পুতুলটাকে সে তার নিজের ছেলের মতোই ভালোবাসতো। তো যাই হোক, সময়টা তখন ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে। একদিন মাস্টার এবং তার ছেলে কার্লো চার্চে কাজ করতে গিয়েছিল। কার্লো সেখানে একটা পাইন ফল নিয়ে খেলছিল। ফিরে আসার সময় তার মনে পড়ে যে কার্লো যখন তার পাইন ফল আনতে চার্চের ভেতরে যায় তখনই সেখানে বোমা বিস্ফোরণ শুরু হয়ে যায়। এরপর বিস্ফোরণে কার্লো সেদিন সেখানেই মারা যায়। মাস্টার তখন সেই পাইনটাকেই খুঁজে পায়, এজন্য ছেলের স্মৃতি হিসেবে সেটাকেই দাফন করে। এরপর কেটে যায় অনেকগুলো বছর। এরপর দেখা যায় কবরে পুঁতে রাখা সেই পাইন ফলটা থেকে একটা গাছ বের হয়ে এসেছে। দেখতে দেখতে গাছটা অনেক বড় হয়ে যায়। এখন সেই গাছে অনেক পাইন ফল ধরেছে। সেই গাছে একদিন আমরা একটা তেলাপোকাকে দেখতে পাই, যার নাম ছিল সাবস্টেন। সে নিজেকে একজন নোবেলিস্ট ভাবে। আসলে এই গল্পটা কিন্তু সেই বলছে। সে এখানে এসে মাস্টারকে কান্নারত অবস্থায় দেখতে পায়। মাস্টারের কান্না দেখে সেও চায় যে মাস্টারের ছেলে ফিরে আসুক এবং সবকিছু আগের মতো হয়ে যাক। ওই তেলাপোকাটা তখন দেখে যে মাস্টারের কান্না শুধুমাত্র সে একাই দেখছিল না, জঙ্গলের ভেতর থেকে বিভিন্ন ধরনের চোখের মতো কিছু একটা জন্তু তাকেও দেখছিল। এরপর সে আত্মাগুলোকে না দেখে মাস্টারের কান্নাকেই বেশি দেখছিল, কারণ মাস্টার এখন এই পাইন ফলকেই তার ছেলের মৃত্যুর কারণ হিসেবে দেখছিল। রেগে গিয়ে সে তো ওই বিশাল পাইন গাছটা কেটেই ফেলে। অন্যদিকে তেলাপোকা সবেমাত্র তার ঘর বানিয়েছে। মাস্টার চাইছিল এই গাছের কাঠ দিয়ে তার ছেলের মতো দেখতে একটা পুতুল বানাবে। এরপর মাস্টার গাছের একটা অংশ তার বাড়িতে নিয়ে আসে, আর সেই কাঠের গুড়ির ভেতরেই তেলাপোকার ঘরটা ছিল। মাস্টার যেহেতু ড্রিঙ্ক করছিল, সে নেশার ঘোরে আজব দেখতে একটা পুতুল বানিয়ে ফেলে। এরপর মাস্টার সেখানেই ঘুমিয়ে পড়ে। তেলাপোকাটা তখন দেখে যে সে চোখে যতগুলো আত্মা দেখেছিল সেই আত্মাগুলো মাস্টারের বাড়িতে চলে এসেছে। দেখতে দেখতে সব চোখের আত্মাগুলো একটা পরীর রূপ নিয়ে নেয়। পরীটা তখন বলে যে মাস্টার তার ছেলেকে ফিরে পাওয়ার জন্য এতবার প্রার্থনা করেছিল যে বাধ্য হয়ে তার ছেলেকে আত্মা এখন ফিরিয়ে দিতে হবে। এটা বলে কার্লোর আত্মা তখন সেই পুতুলের ভেতরেই ঢুকিয়ে দেয়। পরীটা তখন তার নাম দেয় পিনোকিও। অন্যদিকে তেলাপোকা তো সেখানেই ছিল। সে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না যে একটা পরী কার্লোর জীবনের আত্মাকে একটা পুতুলের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। পরীটা তখন সাবস্টেনকে বলে যে তুমি সবসময় পিনোকিওর সঙ্গে থাকবে আর ভালো কিছু শেখাবে। এর বদলে আমি তোমার একটা ইচ্ছে পূরণ করে দেব। পরদিন সকালে মাস্টার ঘুম থেকে জেগে উঠে তার বানানো পুতুলটাকে তো খুঁজেই পাচ্ছিল না। সেই সময় তার বাড়ির দোতলায় অনেক ভাঙাচোরার শব্দ শুনতে পায়। উপরে গেলে মাস্টার তখন দেখতে পায় তার বানানো পুতুলটা নড়াচড়া করছে। এদিকে পিনোকিও তো খুবই খুশি, এজন্য সে না বুঝেই সবকিছু ভাঙতে শুরু করেছে। মাস্টার তো বিশ্বাসই করতে পারছে না যে তার বানানো পুতুল নড়াচড়া করছে। মাস্টার তখন ভয় পেয়ে পিনোকিওকে একটা আলমারিতে বন্ধ করে দেয়। মাস্টার তাকে বন্ধ করে চার্চে চলে যায়। পিনোকিও তখন তার পিছু পিছু চার্চে চলে আসে। চার্চে বসে থাকা লোকজন তাকে দেখে তো ভীষণই ভয় পেয়ে যায়। মাস্টার তখন বলে, একে দেখে ভয় পাওয়ার কিছু নেই, এ তো আমার বানানো একটা পুতুল মাত্র। পিনোকিও তখন বলে যে না না, আমি তো আসলে একটা ছোট বাচ্চা। সাথে সাথেই তার নাক কান সব বড় হয়ে যেতে শুরু করে। চার্চের ফাদার তখন মাস্টারকে পিনোকিও নিয়ে এখান থেকে দ্রুত বের হয়ে যেতে বলে। পরের দিন দেখা যায় যে চার্চের ফাদার এবং কিছু লোক মাস্টারের বাড়িতে এসেছে। পিনোকিওর হাজার প্রশ্ন শুনে তখন বলে যে ওকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করো। অন্যদিকে ফাদারের সাথে যে ছোট বাচ্চাটা এসেছিল সে মজা করতে গিয়ে বলে যে তুমি আগুনের ভেতরে পা দিলে গরম হয়ে যাবে। কিন্তু পিনোকিও তো কাঠের তৈরি ছিল, আগুনে পা দিতেই তার পা জ্বলে যায়। মাস্টার তখন তার আগুনটা নিভিয়ে দেয়। দেখা যায় যে পিনোকিওর দুই পা একেবারেই জ্বলে গিয়েছিল। মাস্টার পরদিনই তার পাটা ঠিক করে আবারও চার্চে নিয়ে যায়। মাস্টার জিজাসের ভেঙে যাওয়া মূর্তিটা কাঠ দিয়ে ঠিক করে দেয়। এরপর সে পিনোকিওকে কার্লোর একটা বইতে স্কুলে পাঠিয়ে দেয়। যাওয়ার সময় একটা বানর দেখতে পায় তার সামনে দিয়ে একটা কাঠের পুতুল হেঁটে যাচ্ছে। বানরটা আসলে সার্কাসের পোস্টার লাগাচ্ছিল। সে দ্রুত তার মালিকের কাছে গিয়ে পিনোকিওর কথা বলে।
সে তো খুবই খুশি হয়ে যায়, কারণ তার সার্কাসে বেশ কয়েকদিন ধরে ভালো কোনো অনুষ্ঠান হচ্ছিল না। সে ভাবতে থাকে যে পিনোকিও যদি তার সার্কাসে খেলা দেখায় তাহলে তার বড়লোক হওয়া কেউ আটকাতে পারবে না। লোকটা তখন পিনোকিওর কাছে গিয়ে বলে যে তুমি স্কুলে গিয়ে কি করবে, সবাই তো তোমাকে ভয় পাবে, তোমার বরং আমার সঙ্গে যাওয়া উচিত। তাছাড়া তুমি যদি আমার সঙ্গে কাজ করো তাহলে পুরো দুনিয়া ঘুরে দেখতে পারবে। পিনোকিও তো প্রথমে রাজি হয় না, কিন্তু লোকটা আবারও বলে যে তুমি মানো আর নাই মানো, তোমার এই কাজে কিন্তু তোমার বাবা অনেক খুশি হবে। যে কথা শুনে পিনোকিও এবার রাজি হয়ে যায়। এরপর সার্কাসও শুরু হয়ে যায়। পিনোকিও তখন নিজের মতো করে সার্কাসের ভেতরে খেলা দেখাতে শুরু করে। সবাই পিনোকিওকে দেখে অনেক মজা পাচ্ছিল। মাস্টার তখন খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। মাস্টার তখন অনেক রেগে গিয়ে পিনোকিওকে সার্কাস থেকে বের করে নিয়ে আসে। মাস্টার তখন বলে আমি তোমাকে স্কুলে যেতে বলেছিলাম, সার্কাসে নয়। পিনোকিও তখন তার বাবার রাগান্বিত রূপ দেখে অনেক ভয় পেয়ে যায়। এজন্য পিনোকিও তখন মিথ্যা বলে যে আমি তো স্কুলেই যাচ্ছিলাম, রাস্তা ভুলে সার্কাসে ঢুকে পড়েছি। এটা বলতেই তার নাক অনেক লম্বা হয়ে যায়। আসলে সে যখনই মিথ্যা কথা বলতো তার নাক অনেক লম্বা হয়ে যেত। মিথ্যা বলার জন্য মাস্টার তখন আবারও তাকে বকাবকি করে। তখনই সেখানে সার্কাসের মালিক চলে আসে এবং নিজের কাছে টেনে নেয়। সার্কাসের মালিক তখন বলে যে এটা তো আমার পুতুল। দুইজনের টানাটানিতে পিনোকিও তখন অনেকটা দূরে গিয়ে পড়ে। পিনোকিও সেখান থেকে ওঠার আগেই সেখান থেকে একটা গাড়ি তার উপর দিয়ে চলে যায়, যার কারণে সে সেখানেই মারা যায়। এরপর পিনোকিওর আত্মা পৌঁছে যায় অন্য একটা দুনিয়ায়। আর এটা হলো একটা মৃত্যুর দুনিয়া। সেখানে দেখা হয় সেই পরীর সঙ্গে। এই পরীটা হলো প্রথমে দেখানো সেই পরীর বোন। পরীটা তখন বলে যে আমার বোন কিছু নিয়ম ভেঙে তোমাকে মানুষের মতো তৈরি করেছে। তুমি তো কোনো মানুষের বাচ্চা নও, তুমি যখনই ভেঙে যাবে তখনই একবার করে আমার কাছে চলে আসবে। আমার সামনে তুমি যে ঘড়িটাকে দেখতে পাচ্ছ, এটা যখনই শেষ হয়ে যাবে তখনই তুমি আবারও দুনিয়াতে ফিরে যেতে পারবে। ততক্ষণ পর্যন্ত তোমাকে আমার সঙ্গে এখানেই থাকতে হবে। সময় শেষ হয়ে গেলে পিনোকিও আবারও নিজের দুনিয়াতে ফিরে আসে, যেখানে সবাই উপস্থিত ছিল। সার্কাসের মালিক তখন একটা পেপার দেখিয়ে বলে যে এই পুতুলটা আমার, যেখানে পিনোকিও সাইন করেছে। অন্যদিকে শহরের মেয়র জানায় যে পিনোকিও যেহেতু অমর, এজন্য তার সৈনিকের দলে কাজ করা উচিত। কিন্তু মাস্টার তাদের কোনো কথাতেই রাজি ছিল না। অন্যদিকে পিনোকিও সৈনিকের দলে কাজ করতে পারবে ভেবে খুবই খুশি। মাস্টার তখন বলে যে আমি সব সময় চাইতাম তুমি আমার ছেলের মতো হও। আমার ছেলে আমার সব কথা শুনতো, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনো না। এইসব কথা শুনে পিনোকিও তখন খুবই কষ্ট পায়। পিনোকিও তখন সিদ্ধান্ত নেয় যে সে এবার সার্কাসের মালিকের কাছে চলে যাবে। তখন ওই তেলাপোকা তাকে এই কাজ করতে নিষেধ করে। পিনোকিও তখন তাকে একটা গ্লাসের ভেতরে আটকে রেখে সার্কাসের মালিকের কাছে চলে যায়। আসলে পিনোকিও সার্কাসে এজন্য গিয়েছিল যে তার উপার্জন করা টাকা সেজন্য তার বাবার হাতে তুলে দিতে পারে। অন্যদিকে সেই তেলাপোকা পিনোকিওর ব্যাপারে মাস্টারকে সবকিছু জানিয়ে দেয়। মাস্টার তখন তেলাপোকাকে নিয়ে বের হয়ে পড়ে পিনোকিওকে আটকানোর জন্য। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। পিনোকিও সার্কাসের মালিকের সঙ্গে অন্য কোথাও চলে গিয়েছিল। সার্কাসের মালিক তখন শহরের বিভিন্ন জায়গায় গিয়ে পিনোকিওর খেলা দেখাতো। এভাবে সার্কাস দেখাতে দেখাতে সার্কাসের মালিক কিছুদিনের মধ্যেই প্রচুর টাকার মালিক হয়ে যায়। পিনোকিও জানতো তার উপার্জনের অংশ সে তার বাবার কাছে পৌঁছে দিচ্ছে, কিন্তু এমন কিছুই হচ্ছিল না। সার্কাসের মালিক তো তার উপার্জনের সব টাকা নিজের কাছেই রাখত। পিনোকিও তো বিশ্বাসই করতে পারে না যে তার বস তাকে মিথ্যা কথা বলতে পারে। অন্যদিকে মাস্টার সমুদ্র পাড়ি দিয়ে পিনোকিওকে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু সমুদ্র তো নিরাপদ ছিল না। মাস্টারেরও এ বিষয়ে কোনো ধারণা ছিল না। হঠাৎ করে একটা দানবাকৃতির মাছ তার নৌকাসহ তাকে গিলে ফেলে। অন্যদিকে পিনোকিও সরাসরি সার্কাসের মালিকের কাছে গিয়ে প্রশ্ন করে তার অংশের টাকা কেন তার বাবাকে দেওয়া হচ্ছে না। সার্কাসের বানরটা পিনোকিওকে সবকিছু বলে দিয়েছিল, এজন্য মালিক তখন বানরটাকে খুব মারতে থাকে। পিনোকিও যখন বানরটাকে বাঁচাতে যায়, মালিক তখন পিনোকিওকে ধমক দিয়ে বলে তুমি আমার গোলাম, আমার যা ইচ্ছে আমি তাই করব। পরের দিন সার্কাস দেখতে সৈনিকের একজন লিডার এসেছে। সার্কাসের মালিক তখন বলে যে আজ যেন এই সৈনিকের লিডারকে খুব ভালোভাবে খুশি করানো হয়। পিনোকিও তখন বানরের সাহায্য নিয়ে ওই সৈনিকটাকে অনেক ইনসাল্ট করে। এজন্য সৈনিক রেগে গিয়ে পিনোকিওকে গুলি করে মেরে ফেলে। অন্যদিকে পিনোকিওর বাবা সেই বিশাল মাছটির পেটের ভেতরে এখনো পর্যন্ত জীবিত ছিল।
এমনকি খাবারের ব্যবস্থা করার জন্য দানবের পেটের ভেতর থেকেই মাছ ধরছিল। অন্যদিকে পিনোকিও মারা গিয়ে আবারও তার আত্মা মৃত্যুলোকে পৌঁছে যায়। শর্তমতে আবারও সময় শেষ হতে নির্দিষ্ট সময়ে পিনোকিও আবারও দুনিয়াতে ফিরে আসে। এরপর সে নিজেকে একটা গাড়ির ভেতরে আবিষ্কার করে। সেখানে ওই শহরের মেয়র ছিল, যে কিনা সৈনিকের দলে তাকে যোগদান করতে বলেছিল। এরপর পিনোকিওর মতো অনেক বাচ্চাগুলো সৈনিক হওয়ার জন্য ট্রেনিং করছিল, কিন্তু হঠাৎ করেই সেখানে একটা বোমা এসে পড়ে। অনেকগুলো বাচ্চার সঙ্গে পিনোকিও খুবই আহত হয়। এরই মধ্যে পিনোকিও দেখতে পায় যে সার্কাসের মালিক তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে এসেছে। রেগে গিয়ে পিনোকিওকে আগুন ধরিয়ে মেরে ফেলতে চাইছিল। বানরটা তখন এসব আটকানোর জন্য তারই মালিকের ওপরে ঝাঁপিয়ে পড়ে। সার্কাসের মালিক সেখানেই মারা যায়। মালিকের সঙ্গে বানরটাও নিচে পড়ে যায়। সেই সঙ্গে পিনোকিও পাহাড়ের একটা অংশ ভেঙে সমুদ্রে পড়ে যায়। বানর এবং পিনোকিওর সামনেই ছিল সেই বিশাল দানব, যে মাছটা পিনোকিওর বাবাকে গিলে ফেলেছিল। ঠিক একইভাবে তাদের দুজনকেও মাছটা গিলে ফেলে। দানবের পেটের ভেতরে গিয়ে পিনোকিও তার বাবার সঙ্গে দেখা করে। বাবা এবং ছেলে তো খুবই খুশি হয়ে যায়, কিন্তু এবার তো এই মাছের পেট থেকে তাদেরকে বের হতে হবে। রাস্তা খুঁজতে খুঁজতে বের হওয়ার জন্য তারা একটা রাস্তাও পেয়ে যায়। তেলাপোকা তখন পিনোকিওকে মিথ্যা কথা বলতে বলে, আর মিথ্যা কথা বলতেই পিনোকিওর নাক বিশাল বড় একটি গাছে পরিণত হয়। এরপর সেই গাছ দিয়েই সবাই মিলে মাছের পেটের ভেতর থেকে বাইরে বের হয়ে আসে। পিনোকিও তখন সোজা গিয়ে সমুদ্রের মধ্যে রাখা একটা বোমার ভেতরে গিয়ে পড়ে। অন্যদিকে দানবটা এখনও তাদের পিছু ছাড়েনি। দানবটা তখন পিনোকিওকে আবারও গিলে ফেলে। পিনোকিও তখন দানবের পেটের ভেতরেই সেই বোমাটা ব্লাস্ট করে দেয়। এদিকে পিনোকিওর বাবা পানির ভেতরে ডুবে যাচ্ছিল। পিনোকিও যখন মৃত্যুলোকে পৌঁছায়, সে পরীকে তখন দ্রুত জীবিত করে দিতে বলে, কিন্তু শর্ত তো এটা ছিল না। সে যদি তাকে জীবিত করে দেয় তাহলে এটাই হবে তার শেষ জীবন। এরপর মারা গেলে সে আর কখনো জীবিত হতে পারবে না। কিন্তু পিনোকিও আর কিছুই বুঝতে চায় না। সে তার বাবাকে বাঁচাতে চায়। এজন্য সময়ের আগেই সে জীবিত হয়ে তার বাবার কাছে ফিরে আসে। বাবাকে তো সে বাঁচিয়ে নেয়, কিন্তু বাবাকে বাঁচাতে গিয়ে পিনোকিও তার নিজের জীবনটাকেই দিয়ে দেয়। তার বাবা তো অনেক চেষ্টা করে তাকে জীবিত করার জন্য, কিন্তু পিনোকিও আর ওঠে না। মাস্টার তখন অনেক কান্না করতে থাকে আর বলে দ্বিতীয়বারের মতো সে তার আরেকটা ছেলেকে হারিয়ে ফেলল। সবাই তো কান্নাকাটি করতে থাকে। তখনই সেখানে সেই নীল পরী চলে আসে, যে কিনা এই কাঠের পুতুলের ভেতরে জীবন দিয়েছিল। নীল পরী তখন বলে যে পিনোকিও তোমাকে বাঁচানোর জন্য মানুষের মতো বদলে গিয়েছিল, এজন্য সে আর কখনো জীবিত হতে পারবে না। তখনই সেই তেলাপোকা পরীটাকে বলে যে আপনি তো বলেছিলেন আমি যদি এই পুতুলটার খেয়াল রাখি তাহলে আপনি আমার একটা ইচ্ছে পূরণ করবেন, আর আমার ইচ্ছে হচ্ছে আপনি পিনোকিওকে দ্বিতীয়বার জীবন দান করুন। শর্ত অনুযায়ী নীল পরী তখন পিনোকিওকে আবারও জীবন দান করে। সবাই তো অনেক খুশি হয়ে যায়। এরপর পিনোকিও আর কখনো মারা যায়নি। কিন্তু সময়ের সাথে সাথে তার বাবা, বানরটা এবং তেলাপোকাটা মারা গিয়েছে। পিনোকিও তাদের সবাইকে একটা জায়গায় কবর দিয়েছিল। প্রতিদিন তাদেরকে মনে করে ফুল দিতে আসতো। এরই সঙ্গে এই সুন্দর গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আজকের মতো গল্পটা এখানেই শেষ হচ্ছে। আগামী দিন আবারও একটা নতুন গল্প নিয়ে আসবো। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।